নমস্কার হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। চতুর্থবার কন্যা সন্তান শ্বাসরোধ করে খুনে মা বাবার যাবজ্জীবন চুঁচুড়া আদালতে। প্রারম্ভ 2026 নতুন আয়কর আইন সচেতনতা কর্মসূচি চুঁচুড়ায়। আসছে বিস্তারিত খবরে। কন্যা সন্তান হওয়ায় শ্বাসরোধ করে খুন, বাবা মায়ের যাবজ্জীবন চুঁচুড়া আদালতে। 17 জন সাক্ষীর ভিত্তিতে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করা হয়। চতুর্থবারেও কন্যা সন্তান হওয়ায় ওই সদ্যজাতকে শ্বাসরোধ করে খুন করেছিল বাবা নারায়ণ টুডু ও মা পূর্ণিমা টুডু। আজ 6 বছর আগের বৈচিগ্রামের সেই ঘটনাতেই নারায়ণ ও পূর্ণিমাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন চুঁচুড়া আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক তৃতীয় কোর্ট কৌস্তব মুখোপাধ্যায়। এজলাস থেকে বেরিয়ে নিজেদের অবশ্য নির্দোষ বলেই দাবি করেন দুজনে। নারায়ণ বলে, মৃত অবস্থাতেই মেয়ের জন্ম হয়েছিল। মেয়ে হয়েছিল বলে মেরে দিলেন? না, একদম নয়। মেয়ে তো চাই, মরা বাচ্চা হয়েছিল, কি করবো। মামলা সূত্রে খবর, পান্ডুয়া থানার অন্তর্গত বৈচিগ্রামের মানুষমারি গ্রামে স্ত্রী পূর্ণিমাকে নিয়ে থাকতেন দিনমজুর নারায়ণ। তাদের 3টি কন্যা সন্তান ছিল। 2020 সালে চতুর্থবার গর্ভবতী হন পূর্ণিমা। তার স্ফীতদর দেখে গ্রামবাসীরা বিষয়টি বুঝতেও পারেন, কিন্তু ওই বছর 24শে ডিসেম্বর হঠাৎ করেই পূর্ণিমার শরীরে অস্বাভাবিকতা ফিরে আসে। গ্রামবাসীরাই তখন পূর্ণিমা ও নারায়ণকে চেপে ধরেন। চাপে পড়ে ওই দম্পতি জানান, আগের দিন রাতে অর্থাৎ 23শে ডিসেম্বর 2020 বাড়িতেই পূর্ণিমা চতুর্থ কন্যা সন্তানের জন্ম দেন। আশামতো সেবারেও ছেলে না হওয়ায় ওই সদ্যজাতকে তারা শ্বাসরোধ করে খুন করে নাইলনের ব্যাগে করে পাশের খালে ফেলে দিয়ে আসে। এরপরেই প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পুলিশ এসে সদ্যজাতের দেহ উদ্ধার করে খাল থেকে। তোষী গণেশ মুর্মু থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। চুঁচুড়া আদালতের সরকারি কৌঁসুলি শঙ্কর গঙ্গোপাধ্যায় জানান, ওই অভিযোগের ভিত্তিতেই পুলিশ ভারতীয় দণ্ডবিধির আইপিসি 302 খুন এবং 201 তথ্য প্রমাণ লোপাট ধারায় মামলা রুজু করে তদন্তে নামে। তদন্তকারী অফিসার বুদ্ধদেব সরকার শুরুতেই পূর্ণিমা ও নারায়ণকে গ্রেপ্তার করেন। মৃত সদ্যজাতের ডিএনএ পরীক্ষায় পূর্ণিমা ও নারায়ণই তার মা বাবা সেই প্রমাণ মেলে। 3 মাসের মাথায় পুলিশ চার্জশিট পেশ করে। অভিযুক্তদের আজ জামিন মেলেনি। মোট 17 জনের সাক্ষ্যের ভিত্তিতে বুধবার বিচারক ওই দম্পতিকে দোষী সাব্যস্ত করেছিলেন। এদিন 201 ধারায় পূর্ণিমা ও নারায়ণকে 7 বছরের সশ্রম কারাদণ্ড ও 5,000 টাকার জরিমানা, অনাদায়ে আরো 6 মাস জেল এবং 302 ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরো 6 মাসের জেলের নির্দেশ দেন। শঙ্কর বলেন, আমি দুজনের ফাঁসি চেয়েছিলাম। বিচারক তাদের 3 সন্তানের কথা ভেবে এবং সব দিক বুঝে যাবজ্জীবন দিয়েছেন। এই সাজা বর্তমানে সমাজের কাছে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। আজকের যে কেসটা হচ্ছে, এই কেসে 2 জন আসামি, একজনের নাম হচ্ছে নারায়ণ টুডু আর একজন হচ্ছে পূর্ণিমা টুডু। এই পান্ডুয়ার একটা গ্রামে এদের বসবাস। তো সেখানটায় পূর্ণিমা টুডু সন্তান সম্ভবা ছিল। তা সন্তান সম্ভব হলে আস্তে আস্তে তাদের দৈহিক কিছু পরিবর্তন হয় এবং ও যখন একদম অ্যাডভান্স স্টেজ অফ প্রেগনেন্সি ছিল তখন তার সেটা প্রতীয়মান ছিল। গ্রামের সবাই জানতো। হঠাৎ একদিন দেখা গেল তাকে একদম নর্মাল, তার পেটে কোনো রকম বৃদ্ধি নেই, একদম নর্মাল মানুষের মতো। তখন পাড়ার লোকরা জিজ্ঞেস করছে, কবে বাচ্চা হলো রে, কি বাচ্চা হলো? সে কিছু উত্তর দিচ্ছে না সঠিক। ঠিক তারপরে দেখা গেল যে কাছাকাছি একটা খালে সেখানটায় একটা বাচ্চা মরার দেহ ভাসছে। তখন এই গণেশ মুর্মু বলে এক ভদ্রলোক বা যে লোক ওখানকার লোকাল, সে তখন এসে ওদের চার্জ করলো এবং আরো অন্যান্য প্রতিবেশীরা, বল কোথায় রেখেছিস, কোথায় বাচ্চা দেখা। তখন সে ভয় পেয়ে এই দুজনেই বলল যে যেহেতু ওটা মেয়ে সন্তান হয়েছিল, আমরা সেটাকে মেরে ফেলে আমরা নিয়ে গিয়ে নাইলনের ব্যাগে করে ওই খালে ফেলে দিয়েছি। এই হচ্ছে কেস। এবং এই কেসটা হওয়ার পরেই ওই গণেশ মুর্মু যাকে বললাম,
সে ওখানকার একজন মোড়ল টাইপের আর কি, সে গিয়ে এফআইআরটা লজ করলো এবং যে ঘটনাটা বললাম ঠিক ঘটনাটা জানিয়ে সেই এফআইআরটা লজ করলো। সেই এফআইআরটা লজ করার পরে এই এই মামলাটা যেটা সেটা শুরু হলো এবং সেটা পান্ডুয়া থানার অন্তর্গত ছিল। সেই জন্য সেই এফআইআর পরে পান্ডুয়া PS 416/20 ডেটেড 24/12/20 এই পান্ডুয়া থানাতে এই কেসটা স্টার্ট হলো। সেকশন হলো 302, 201, 34 ইন্ডিয়ান পেনাল কোড এই ধারা মতো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটায় ডিএনএ টেস্ট করানো হয়েছিল এবং ডিএনএ টেস্টেও দেখা গেছে যে সেই বাচ্চাটা এই যে মা পূর্ণিমা টুডু তাদের ডিএনএ টেস্ট ম্যাচিং পজিটিভ হয়েছে। পুলিশ চার্জশিট দিয়ে দিল, চার্জশিটও দিয়ে দিয়েছিল ওই যেটা বললাম যে 24/12/20 সেইটা চার্জশিট দিয়ে দিল 20/3/21 অর্থাৎ 3 মাসের মধ্যে চার্জশিট দিয়ে দিল এবং তার জন্য এই আসামিরা কিন্তু বেল পেল না, তাদের কাস্টডি ট্রায়াল হতে হলো। গতকাল মহামান্য থার্ড এডিজে শ্রী কৌস্তব মুখার্জি তিনি যেটা করেছিলেন ওদের দোষী সাব্যস্ত করেছিলেন ওই দুটো সেকশনেই, আজকে তাদের সাজা ঘোষণা করলেন। এবং এই মামলাটা আমি নানা রকম কনস্টিটিউশনাল ডিসিশনস দিয়ে আমি কোর্টের কাছে আমি এটাকে কনভিন্স করানোর চেষ্টা করেছিলাম যে একটা বাচ্চা যে জন্মের সঙ্গে সঙ্গে পৃথিবীর আলো দেখতে পারলো না তাকে মেরে ফেলা হলো, তো এর চাইতে রেয়ারেস্ট অফ রেয়ার কেস কিন্তু হতে পারে না। এবং এই কেসটায় যদি ফাঁসি হয় তাহলে সমাজের কাছে এরকম আসামিদের যে এরকম সাজা হতে পারে সেই বার্তাটা যাবে। কিন্তু এই যাদেরই অনেক দূরে দূরে কয়েকটা ছোট ছোট বাচ্চা আছে এইসব কথা ভেবে মহামান্য আদালত তাদের ডেথ সেন্টেন্স না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিল 302 ধারার জন্য। এবং ওই যে সাক্ষী লোপাট করার জন্য যে ব্যাগে করে ফেলে দিয়ে এসেছিল সেই জন্য অর্থাৎ 201-এ তাদের সাজা দিল 7 বছর, ওটার ক্ষেত্রে 10,000 টাকা আর এক্ষেত্রে 5,000 টাকা এবং অনাদায় দুটোর ক্ষেত্রেই 6 মাস করে আরো কারাদণ্ড দণ্ডিত করেছে। এই হচ্ছে আজকের রায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এসআইআর এ মৃত বহুল চর্চিত তৃণমূলের কাউন্সিলর সূর্য দে গ্রেপ্তার, ঘটনাটি ডানকুনির। এসআইআর পর্বে ডানকুনির 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সূর্য দেকে মৃত হিসেবে দেখানো হয়েছিল। তৃণমূল কাউন্সিলর জীবিত অথচ এসআইআর তালিকায় মৃত হওয়ায় প্রতিবাদে কালীপুর শ্মশানে পৌঁছে গিয়েছিলেন। যারা তার নাম্বার দিয়েছে তারা এসে সৎকার ব্যবস্থা করুক, এই ছিল তার প্রতিবাদ। জীবিত এসআইআর এ মৃতদের নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি গিয়েছিলেন নির্বাচন সদনে। সেই দলেও ছিলেন কাউন্সিলর সূর্য। এরপর অবশ্য এসআইআর তালিকায় তার নাম ওঠে। এবার সেই সূর্য গ্রেপ্তার হলেন। ডানকুনি থানার পুলিশ গতকাল রাতে তাকে গ্রেপ্তার করে আজ শ্রীরামপুর আদালতে পেশ করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডানকুনির বাসিন্দা সৌমিক পাঁজা নামে এক ব্যক্তি 28 মে 2025-এ আক্রান্ত হন। তাকে বেধড়ক মারধর করে সূর্য দে। চিকিৎসা করালেও সে সময় প্রভাবশালী তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ করতে ভয় পেয়েছিলেন আক্রান্ত। তবে গতকাল তিনি অভিযোগ দায়ের করেন ডানকুনি থানায়। রাতেই সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করে। দেখুন, আমরা একটা কথা বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রশাসন ছিল সেই প্রশাসন কখনো কোনো অপরাধীকে আড়াল করে, যেটা আমরা দেখেছি স্থানীয় স্তরে। তা আজকে হঠাৎ করে এতদিন আগেকার একটা বিষয় কেন উঠলো আমি ঠিক বলতে পারবো না। এই কেসের কি ধারা আছে সেটাও আমরা জানি না। আমরা থানায় এসেছি ব্যাপারটা জানতে। রাজনৈতিক প্রতিহিংসা করে আজ যাই হোক মানুষের মন জয় করা যায় না, বা রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে মানবিক উন্নয়ন হয় না, এটাই আমি বলবো আজকের দিনে। না, আইন আইনের পথে চলবে। আইন যদি নির্দোষ মনে করে তাহলে নির্দোষ, আর যদি দোষী মনে করে দোষী। আইন আইনের পথে চলবে, এটা নিয়ে আর কিছু বলার নেই। হতে পারে এরকম তো অনেক ঘটনা পশ্চিমবাংলায় হয়েছে। হ্যাঁ, আমাদের পার্টির ক্ষেত্রেও হয়েছে। আমাদের পার্টির ক্ষেত্রে থানায় অভিযোগ করতে পারেনি, হাসপাতালে মেরে ফেলে দেওয়া হয়েছে, তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে পারিনি। একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছিল সারা রাজ্যব্যাপী।
একদিকে লুট আর একদিকে সন্ত্রাস। সেই রকমই হয়তো কোনো ঘটনা হয়েছে, সেই সময় পারিনি, এখন সেইটা পারছে। এদিন তাকে পেশ করা হয় আদালতে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রাজীব গান্ধীর প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ হুগলি চুঁচুড়া পৌরসভায় হাজির পৌর প্রধান, উপপৌর প্রধান, প্রাক্তন পৌর প্রধান সহ কর্মীরা। 1991-এর 21শে মে তামিলনাড়ুর সিপেরামের পুদুরে আত্মঘাতী বিস্ফোরণে প্রাণ গিয়েছিল দেশের তৎকালীন তরুণ প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর। 35 বছর কেটে গেলেও দেশবাসীর মনে সেই দিনটি আজও কালো দিন হিসেবেই লেখা রয়েছে। প্রতি বছরের মতো এই বছরও হুগলি চুঁচুড়া পৌরসভায় প্রয়াত প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হলো। শ্রদ্ধা নিবেদন করেন পৌর প্রধান সৌমিত্র ঘোষ, উপপৌর প্রধান পার্থ সাহা, প্রাক্তন পৌর প্রধান অমিত রায় সহ পৌর সদস্যরা এবং কর্মচারীরা। স্মৃতিচারণ করতে গিয়ে প্রাক্তন পৌর প্রধান অমিত রায় বলেন, তিনি যেভাবে দেশ চালিয়েছেন প্রচণ্ড প্রতিবন্ধকতা সত্ত্বেও, আপনারা জানেন সেই সময় জাতির জীবনে অনেক প্রতিবন্ধকতা ছিল, কিন্তু তিনি প্রথম যিনি প্রধানমন্ত্রী, যিনি মানুষের ভেতরে চলে গিয়ে মানুষের প্রকল্পকে পৌঁছে দেবার উদ্যোগ গ্রহণ করেছিলেন, তিনি হচ্ছেন রাজীব গান্ধী। এবং রাজীব গান্ধীর জীবনযাত্রা এবং রাজীব গান্ধীর কাজকর্ম পরিচালনা অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে উনি কাজ করতেন। সেই সময় অনেক কথা বফস অনেক কিছু বলা হয়েছিল, কিন্তু পরে তদন্ত কমিটি বসার পর কোনোটাই প্রমাণিত হয়নি, মিথ্যা প্রমাণিত হয়েছে। অন্যদিকে পৌর প্রধান সৌমিত্র ঘোষ জানান, পৌরসভার পক্ষ থেকে কিছুক্ষণ পূর্বেই রাজীব গান্ধীর যে মৃত্যুদিন, প্রায় 35 বছর হলো, সেটা পালন করলাম। প্রতি বছরই এই পালনটা করা হয়। আজকে সত্যিই আমাদের সকলের কাছে দুঃখের দিন। এই কারণে রাজীব গান্ধী একজন প্রধানমন্ত্রী যার ইয়ং বয়সে সে ভবিষ্যৎ ভারতবর্ষের ছবি তুলে ধরেছিল ভারতবাসীর কাছে। তার এই আধুনিক বয়স্ক চিন্তাভাবনা, ভারতবর্ষের বুকে কম্পিউটার চালু, এরকম মহিলা রিজার্ভেশন, তার অবন্তি ব্যাপার রয়েছে। খুব অল্প সময় তিনি ছিলেন, তাকে অনেক রকম বদনাম দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তিনি তার ওই অল্প সময় কাজের মাধ্যমে ভারতবাসীর মনে দাগ কেটে গেছেন। আমরা তাকে চিরদিন মনে রাখবো, শ্রদ্ধা জানাবো। এইরকম মানুষ ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার, আজকে যে আমরা ভারতবর্ষকে দেখছি, তার আধুনিক ভিত্তিপ্রস্তর তিনি তৈরি করেছেন, এটা আমরা বলতে পারি। তাকে প্রণাম জানাই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে প্রারম্ভ 2026 নতুন আয়কর আইন সচেতনতা কর্মসূচি চুঁচুড়ায়। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi
and colorful fountains. Potshathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Potshathi, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরেরও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। প্রারম্ভ 2026 নামাঙ্কিত নতুন আয়কর আইন নিয়ে সচেতনতা শিবির চুঁচুড়া রবীন্দ্র ভবনে। ডিজিটাল ও স্বচ্ছ কর ব্যবস্থার বার্তা নিয়েই আয়োজিত হলো এই শিবির। নতুন আয়কর আইন 2025 সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে চুঁচুড়া রবীন্দ্র ভবনে আয়োজিত হয়ে গেল বিশেষ সচেতনতা কর্মসূচি প্রারম্ভ 2026। আয়কর দপ্তরের প্রিন্সিপাল চিফ কমিশনার অব ইনকাম ট্যাক্স কলকাতা 5 এর উদ্যোগে আয়োজিত এই সেমিনারে নতুন আইনের বিভিন্ন দিক তুলে ধরেন আয়কর আধিকারিকরা জানান, পুরনো 1961 সালের আয়কর আইনকে নতুনভাবে সাজিয়ে তৈরি করা হয়েছে আয়কর আইন 2025। সাধারণ মানুষের কাছে আইনকে আরো সহজবোধ্য করে তুলতেই এই পরিবর্তন আনা হয়েছে। তিনি বলেন, আগে যেখানে মোট 892টি সেকশন ছিল, সেখানে নতুন আইনে বহু ধারা ও ব্যাখ্যাকে সংক্ষিপ্ত ও সরল করা হয়েছে। জটিল আইনি ভাষার বদলে সহজ ভাষা ব্যবহার করা হয়েছে যাতে সাধারণ করদাতার কাছে বিষয়টি বোধগম্য হয়। তারা আরো জানান, নতুন আইনে ফর্মের সংখ্যা কমানো হয়েছে এবং অনলাইন ট্যাক্স সংক্রান্ত প্রক্রিয়াকে সহজ করা হয়েছে। বিভিন্ন জটিল বিশ্লেষণ ও তথ্যকে
টেবিল ও ফর্মুলার মাধ্যমে উপস্থাপন করা হয়েছে যাতে করদাতারা সহজে বিষয়টি বুঝতে পারেন। নতুন আয়কর আইনকে মানুষের মধ্যে ব্যাপকভাবে প্রচার করার জন্য সংবাদ মাধ্যম ও সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করেন তারা। আয়কর দপ্তরের দাবি, কেন্দ্রীয় সরকার চালু করতে চলেছে নতুন আয়কর আইন 2025, যা আগের তুলনায় অনেক বেশি সহজ ও সরল। আইনের ভাষা সহজ করে দেওয়া হয়েছে, জটিল আইনি পরিভাষা বাদ দেওয়া হয়েছে এবং বিভিন্ন প্রক্রিয়াগত বিষয় নিয়মাবলীর মধ্যে স্থানান্তর করা হয়েছে। টেবিল ও ফর্মুলার ব্যবহার করায় সাধারণ মানুষও সহজে আইনটি বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে প্রারম্ভ মানে শুরু, সেই শুরুটা কি আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্ট যে আগে ছিল 1961 সেই একটা নতুন ভাবে লেখা হচ্ছে, সেটা হয়েছে 2025 ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2025 তাতে কি আছে সেটা আমরা সবার কাছে তুলে ধরার জন্য এইটাই আমাদের সেমিনার, এটাই আমাদের প্রচার যে এটা অনেক সিম্পলিফাই করা হচ্ছে। আগে যেখানে আমাদের সেকশন লেখা থাকতো 290, কিন্তু আমাদের 892টা সেকশন ছিল টোটাল, A B C D এরকম ভাবে। সেই সেকশনটা এখন অনেকটাই রিডিউস করা হয়েছে, তাতে অনেক এক্সপ্লানেশন ছিল, প্রভিশন ছিল, সেগুলোকে রিমুভ করা হয়েছে, অনেক সরলীকরণ করা হয়েছে। সাধারণ মানুষের কাছে যাতে আমরা আরো সাধারণ পৌঁছে দিতে পারি, তাদের কাছে যাতে মনে না হয় যে ইনকাম ট্যাক্স একটা খুব কঠিন বিষয়। তাদের নতুন করে যে ফর্ম তৈরি করা হয়েছে, ফর্মের সংখ্যা কমানো হয়েছে, ফর্মটা খুব সিম্পল হয়েছে। আমরা খুব পরিচিত TDS করা হয়, TDS অর্থাৎ ইনকাম থেকে ট্যাক্স পেয়ে নেওয়া। এটাও আমাদের পক্ষে অনেকের কাছে ছিল কঠিন জিনিস, কোন সেকশনে করা হচ্ছে, কিভাবে করা হচ্ছে, তার জন্য যে বিশ্লেষণ আছে সেটা খুব কঠিন। এইগুলোকে খুব ছোট্টের মধ্যে যাতে সবাই বুঝতে পারে, ট্যাবুলার ফর্মে টেবিলের আকারে করা হয়েছে যাতে খুব সহজে বোঝা যায়। এটাই আমরা সবাইকে তুলে ধরছি। আপনাদের কাছেও আমাদের অনুরোধ, আপনারাও এটা সবাইকে বলুন যাতে আমরা সবাই এইভাবে এটাকে আরো সবাই প্রচার করতে পারে, সবার মধ্যে যাতে এটা ওয়াইডলি প্রচার হয়ে যায় যে ইনকাম ট্যাক্স এইভাবে সরকার একটা পরিবর্তন আনতে চাইছে বা এনে Today's program is about making citizens aware about new income tax act 2025. The income tax department, government of India has launched a new act that is called Income Tax Act 2025. It is much easier. Language has been simplified, sections have been reduced, and even common person can understand. Formulas and tables have been used, and there are much more simplifications. Language has been simplified. There is no legal jargon now. Legal jargon has been replaced by the simpler words. Tables and formulas have been used. Procedural sections, procedural provisions have been shifted to the rules. So we have come here to make the public aware. From old act to new act, there is a transition happening now. We are coming from old act to new act. New act is applicable in respect of tax year 2026-27, and prior to that, old act is applicable. So how this transition can be made smooth? For that purpose, we are coming here. ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে মইনুল হকের উদ্যোগে প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রয়াণ দিবস পালিত হল চুঁচুড়া ঘড়ির মোড়ে। তামিলনাড়ুতে আত্মঘাতী বিস্ফোরণে প্রাণ গিয়েছিল দেশের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর। সেই দিনটিকেই স্মরণ করে এদিন জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে প্রয়াত প্রধানমন্ত্রীর স্মরণে শ্রদ্ধা জ্ঞাপন করা হলো তাকে। এদিন চুঁচুড়া ঘড়ির মোড়ে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বিধানসভা নির্বাচনের কংগ্রেসের প্রার্থী মইনুল হক এই উদ্যোগ গ্রহণ করেন। উপস্থিত ছিলেন কংগ্রেসের কর্মী সমর্থকরা। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে মাল্যদান করে উপস্থিত সকলে শ্রদ্ধা জ্ঞাপন করেন। পাশাপাশি চলে বক্তৃতা। রাজীব গান্ধী আমাদের প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 36তম প্রয়াণ দিবসে কংগ্রেসের পক্ষ থেকে চুঁচুড়া ঘড়ির মোড়ে এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান
শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাইছি। আজকে কংগ্রেসের জেলা পর্যায়ের ব্লক এবং টাউনের বিভিন্ন নেতৃবৃন্দ আছেন। আমরা মনে করছি নির্বাচনের পর রাজীব গান্ধীর প্রতি আমরা যদি শ্রদ্ধা না করি বড় অপরাধ হবে। এই কারণে যে আজকে ফলাফল এই নতুন সরকার নতুন ফরম্যাট জারি করছে। এই সরকার নিত্য নতুন ফরম্যাট জারি করছে। কোথাও বলছেন মাদ্রাসায় বাধ্যতামূলক বন্দে মাতরম গাইতে হবে, কোথাও বলছেন কুরবানিতে নিষেধাজ্ঞা জারি করছেন এবং তার বিভিন্ন রকম শর্ত প্রয়োগ করছেন। অর্থাৎ নির্বাচনের আগে এবং তৃণমূল অদ্ভুতভাবে নীরব আছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 30 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 87%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। চতুর্থবার কন্যা সন্তান, শ্বাসরোধ করে খুনে মা বাবার যাবজ্জীবন চুঁচুড়া আদালতে। প্রারম্ভ 2026 নতুন আয়কর আইন সচেতনতা কর্মসূচি চুঁচুড়ায়। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।